আসসালামু আলাইকুম সবাইকে। আমি আহমেদ জাবি, ডিপার্টমেন্ট অফ জাপানিজ স্টাডিজে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বিএসএস এবং এমএসএস কমপ্লিট করেছি। তো জেএলপিটি এক্সাম, জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, সো এইটার ক্ষেত্রে আসলে অনেক সময় অনেকের প্রশ্ন থেকে থাকে যে এই জেএলপিটিটা আসলে কি, বা জেএলপিটিতে কীভাবে অ্যাপ্লাই করব। এটা নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে। সো আজকে একটু সেটা নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব। সো জেএলপিটি হচ্ছে বছরে দুইবার হয়ে থাকে আমরা জানি। একটা হচ্ছে জুলাই মাসে আর একটা হচ্ছে ডিসেম্বর মাসে। তো রেজিস্ট্রেশন দেখা যায় যে মোটামুটি পরীক্ষা হওয়ার 4 মাস আগে হচ্ছে আপনারা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন প্রায় 30 দিনের মতো সুযোগ পাবেন রেজিস্ট্রেশন করার। এই সময়সীমার মধ্যে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। রেজিস্ট্রেশনের ফি হচ্ছে 3060 টাকা। সো এখানে কিছু বিশেষ পয়েন্ট আপনাদের একটু নোট করা দরকার। সেটা হচ্ছে যে আপনি শুধু যে লেভেলের জন্য পরীক্ষা দিতে চান শুধু সেই লেভেলের জন্য নিবন্ধন করতে পারবেন। অর্থাৎ যদি আপনি N5 এর জন্য পরীক্ষা দিতে চান শুধু N5-এ আপনি অ্যাপ্লাই করতে পারবেন। শুধু N4-এর জন্য করতেন তাহলে N4-এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একটা লেভেলের যে বেশি দুইটা বা একের ততোধিক লেভেলের জন্য আপনি নিবন্ধন করতে পারবেন না। ধরুন আপনি যদি একসাথে N5 এবং N4-এর জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার নিবন্ধন কিন্তু বাতিল হয়ে যাবে। সো শুধুমাত্র একটি লেভেলের জন্য আপনি নিবন্ধন করতে পারবেন। সিট সংখ্যা হচ্ছে সীমিত। তো এখানে যেহেতু বলেছেন যে রেজিস্ট্রেশন পিরিয়ড সাধারণত 1 মাস সময় দেওয়া হয়ে থাকে, এটা থাকার পরও দেখা যায় যে সিট যেহেতু সীমিত থাকে, যদি কোনো কারণে সিট যদি পূর্ণ হয়ে যায় তাহলে সময়ের আগেই কিন্তু নিবন্ধন বন্ধ হয়ে যাবে। এবং এই ব্যাপারে কর্তৃপক্ষ একদম যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবে। আর আপনি যদি রেজিস্ট্রেশন করার সময় কোনো প্রকার নেম, ডেট অফ বার্থ, লেভেল বা জেন্ডার এখানে যদি কোনো প্রকার ভুল করে থাকেন ফর্ম ফিল আপের সময়, তাহলে হচ্ছে আপনার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব জিনিসটা সংশোধন করতে হবে। এবং এই ভুল সংশোধনের জন্য আপনাদেরকে 1000 টাকা ফি প্রদান করতে হবে। সো প্রত্যেকটা স্টেপ ফলো করে করে হচ্ছে আমরা দেখি। এইটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্ক। এটা হচ্ছে জুয়াবের পেজ। জুয়াব মানে হচ্ছে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। এই জুয়াবের পেজে এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলেই আপনি সোজা এরকম একটা ডায়ালগ বক্সে চলে যাবেন বা এরকম একটা ওয়েব পেজে চলে যাবেন। সো এরকম একটা ওয়েব পেজে চলে যাওয়ার পর আপনার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইমেলটা চাওয়া হবে। সো আপনি প্রথমে একটা ইমেল লিখবেন, ইমেল লিখে ইমেলে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর আপনি ইমেলের ইনবক্সে যাবেন, ইনবক্সে একটা কোড দেওয়া হবে আপনাকে। সেই ক্ষেত্রে দ্বিতীয় ধাপে আপনি নিজের ইমেলটা লিখে এই পাশে যে যে কোডটা আপনাকে দেওয়া ছিল এই কোডটা হচ্ছে আপনাকে এখানে লিখতে হবে, লিখে এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর আপনার এই ছোট ইনফরমেশনটা ফিল আপ করতে হবে। আপনার ইমেল অ্যাড্রেস তো অটোমেটিক দেওয়া থাকবে। এখানে আপনার টেস্টের লেভেল, আপনি কোন লেভেলে এক্সাম দিতে যাচ্ছেন, N5, N4, N3, N2, N1, যে লেভেলে পরীক্ষা দিতে চান সিলেক্ট করবেন। এখানে আপনার নাম লিখবেন, পাশে লেখা নেম, টেস্ট নেম, এখানে আপনার নাম লিখবেন আর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার হচ্ছে জেএলপিটি ফি পেমেন্ট আসবে, বিকাশ পেমেন্ট। জেএলপিটি যে বিকাশ পেমেন্ট নেয় সবসময়, সো সেই ক্ষেত্রে বিকাশ পেমেন্টে ক্লিক করে আপনার পেমেন্টটা কমপ্লিট করবেন বিকাশের নিয়ম অনুযায়ী। 3060 টাকা কমপ্লিট করবেন। সো পেমেন্টের পর হচ্ছে আপনাদের একটা বড় ফর্মের মতো আসবে। এই ফর্মটা একটু বড়, এখানে আপনার পুরো ফর্মটা হচ্ছে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, এরপরে জেন্ডার, এনআইডি, এগুলো সব কিছু ছবি সেট করবেন। এবং এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন বা পাসপোর্ট এইটা কিন্তু চুজ করতে হবে। প্রত্যেকটা ইমেজ আপনি যে চুজ করবেন এই এনআইডি বা বার্থ রেজিস্ট্রেশন বা পাসপোর্টের ক্ষেত্রে আপনার যেন 100 কিলোবাইট এর বেশি না হয় এবং এই ছবির ফরম্যাট যেন জেপিজি ফর্মে থাকে। প্রত্যেকটা ছবির ফরম্যাট জেপিজি ফর্মে হতে হবে, পিএনজি হওয়া যাবে না। সো এই দিকটা একটু মাথায় রাখবেন। যদি আপনি ছবি দিতে চান ছবি যেন স্কোয়ার সাইজের হয়, 300 থেকে 300 সাইজের হতে হবে আপনার ছবির সাইজ। এবং সিগনেচারের ক্ষেত্রে আপনার সাইজটা হতে হবে 80-300, মানে হাইট 80, ওয়েট 300। এটা আপনার ছবিটা দেখতেই পাচ্ছেন। এরপর আপনারা যথারীতি অ্যাড্রেস দিয়ে পোস্ট কোড দেশের নাম দিয়ে সাবমিট করবেন।
সাবমিট করার পর একটা বড় ধরনের ফর্ম আপনাদের কাছে আসবে। এটা হচ্ছে আপনাদের সাবমিশনের আগে একটা ফর্ম, যে আপনি এখানে জানতে চাই যে কেন আপনি জাপানিজটা হচ্ছে করে জাপানিজ পরীক্ষা দিয়ে যাচ্ছেন, উদ্দেশ্য কি, আপনি কোথা থেকে জাপানিজ শিখেছেন, এইগুলো সম্পর্কে একটা বিস্তারিত লেখা বা ধারণা আপনার এখানে নিজের থেকে এখানে দিতে হবে। এইটা ফিল আপ না করতে পারলে বা না করলে আপনার কিন্তু করতে পারবেন না, আপনাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সো এইগুলো সব কিছু আপনি আপনার মতো করে ফিল আপ করলেন, যেগুলো থাকে যে আপনি কয়টা জায়গায় জাপানিজ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে শিখছেন বা শিখেছেন, আপনার অকুপেশন, এটা হচ্ছে এটা লেভেল অনুযায়ী দেওয়া থাকে। তারপরে কয়টা মিডিয়া বা কোন কোন মিডিয়ার বেসিসে হচ্ছে আপনি জানতে পারছেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। এরপরে হচ্ছে দ্য পার্সন উইথ হুম ইউ ইউজুয়ালি কমিউনিকেট ইন জাপানিজ, মানে হচ্ছে আপনি জাপানিজে কাদের সাথে হচ্ছে কমিউনিকেট করেন, এটা হচ্ছে আপনার একটা লেভেলের মতো করে দিতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস বলা হলো, 1 নাম্বার বোঝায় হচ্ছে একদম লো লেভেল এবং 5 নাম্বার বোঝায় হচ্ছে একদম হাই লেভেল, বা আমি এটা বেশি করি। 1 নাম্বার বোঝায় আমি এটা কম করি, একেবারে কম করি বা করি না। 5 নাম্বার বোঝায় আমি এটা বেশি করি। যেমন প্রথম প্রশ্নের থেকে লক্ষ্য করি যে হাউ ডু ইউ কমিউনিকেট উইথ ইয়োর টিচার, মানে আপনি আপনার টিচারের সাথে জাপানিজ ভাষায় কমিউনিকেট করেন, এটা মানে কতটা। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি আমার টিচারের সাথে জাপানিজ ভাষায় সবচেয়ে বেশি বা অনেক বেশি কমিউনিকেট করি বা জাপানিজ ভাষাতেই কমিউনিকেট করি, আপনি 5-এ ক্লিক করবেন। তার চেয়ে কম হলে 4-এ ক্লিক করবেন। তো এরকম করে লেভেল আপনি করবেন। এমন যদি হয় যে আপনি কমিউনিকেটই করেন না, তাহলে 1-এ ক্লিক করবেন। সো এটা হচ্ছে লেভেল ভিত্তিক। তো এরকমভাবে ফ্যামিলির সাথে কতটা করেন, কলিগের সাথে কতটা করেন। এরপরে আপনার এখানে 17 নম্বর পয়েন্টে যেটা হবে সেটা হচ্ছে আপনি জেএলপিটি কয়বার দিয়েছেন। তো এইটা হচ্ছে জাস্ট সিলেক্টিভ। আপনি যদি জেএলপিটি একবার দিয়ে না থাকেন তাহলে এটা আপনার ফিল আপ করার দরকার নেই। কিন্তু যারা N4 দিতে যাচ্ছেন বা আরেকবার N5 দিতে যাচ্ছেন, প্রথমবার N5 পাস করতে পারেননি, তারা যদি দিতে চান তাহলে আপনারা কয়বার পরীক্ষা দিয়েছেন এবং কোন লেভেলে দিয়েছেন সেটা চুজ করতে হবে। ধরুন আপনি N5 পরীক্ষা দিয়েছেন, আপনি প্রথমবার পাস করতে পারেননি, আপনি আবার দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে 1-এ ক্লিক করতে হবে যে হ্যাঁ আমি এই যে একবার N5 পরীক্ষা দিয়েছি। দ্বিতীয়বার পাস না করলে আপনি যদি তৃতীয়বার জন্য পরীক্ষা দেন তখন 2-তে ক্লিক করবে যে আমি 2 পরীক্ষা দিয়েছি, এখন এই যে আরেকবার জন্য। অথবা আপনি ধরুন যে N5 পাস করে N4 এর জন্য নিবন্ধন করেছেন, এখন আপনার এখানে যদি অপশন আসে যে টাইমস অফ টেকিং জেএলপি, তো আপনি N5 এখানে 1 2 অথবা যতবার N5 পাস করার পর আপনি N4 পরীক্ষা দিতে যাচ্ছেন সেটাতে আপনি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি কয়বার কোন লেভেলে কয় পরীক্ষা দিয়েছেন সেটা ক্লিক করবেন। যদি কোনোটা দিয়ে থাকেন তাহলে সেটা কয়বার দিয়েছেন সেই অনুযায়ী ক্লিক করবেন। আর যদি দিয়ে না থাকেন, এটা আপনাদের ফার্স্ট টাইম হয়ে থাকে, এটাতে আপনাদের ফিল আপ করার দরকার নাই। এখানে হচ্ছে কোন ইনস্টিটিউশন থেকে আপনি জাপানিজ শিখেছেন সেটা সম্পর্কে লিখবেন, ইনস্টিটিউশন নামটা এখানে লিখবেন। তারপরে কেন এক্সামটা দিচ্ছেন, এটা হচ্ছে আপনাদের ওইখানে একটা ডায়ালগ বক্স থাকবে রিজনিং এর, যে আপনি কেন দিচ্ছেন। তো আপনি সেই অনুযায়ী হচ্ছে নাম্বারটা চুজ করবেন। অকুপেশনাল ডিটেলস ওখানে সেমভাবে ডায়ালগ বক্স থাকবে, এখানে জাস্ট অকুপেশন ডিটেলসে ওই অনুযায়ী আপনি পয়েন্টটা সিলেক্ট করবেন। সো এগুলো আসলে খুব একটা বেশি ঝামেলা হয় না। এই যে এখানে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে পাস ফেলের পয়েন্ট। আপনারা যেটা বলছিলাম যে এর আগের বার পরীক্ষা দিয়েছেন এরকম যদি আপনারা কেউ থেকে থাকেন তাহলে তাদের জন্য এইটা। যেমন মনে করেন আপনি আগে একবার N5 দিয়েছেন, যদি পাস করে থাকেন তাহলে দিবেন পাস, আর যদি ফেল করে থাকেন তাহলে এখানে দিবেন হচ্ছেন ফেল। আর যদি এটা আপনাদের ফার্স্ট টাইম হয়, এটা আপনাদের ফিল আপ করার দরকার নাই। সো এইটা হচ্ছে পার্সনের সাথে কমিউনিকেশন। এইটা হচ্ছে আপনাদের ডায়ালগ বক্স পুরোটা 6 5 6 7 8 9 10। প্রথমে এইগুলো ফিল আপ করবেন, এরপরে যথারীতি এইগুলো ফিল আপ করবেন, এরপরে যথারীতি এই ডায়ালগ, এই 3টা ভিত্তিতে আপনারা খুব সহজেই জিনিসটা ফিল আপ করতে পারবেন। এটার ক্ষেত্রে দেখা যায় খুব একটা বেশি সমস্যা হয়ও না, আপনি যেটাই ফিল আপ করুন না কেন। তবে ইনস্টিটিউশনের নাম, তারপরে হচ্ছে আপনার প্লেস অফ লার্নিং জাপানিজ, তারপরে পাস ফেল, এই ব্যাপারগুলোতে আপনারা সবসময় একটু বেশি গুরুত্ব দিবেন, কেননা এগুলোর সত্যতা আসলে খুব গুরুত্বপূর্ণ। সব কিছু করার পর আপনি সাবমিট দিবেন। সাবমিট হওয়ার পর আপনার কাছে একটা মানি রিসিপ্টের মতো এরকম একটা ডায়ালগ বক্স আসবে। সো
এটার পর আপনি বুঝতে পারবেন যে আপনার সাবমিশনটা সাকসেসফুল হয়েছে। এই মানি রিসিপ্টটাই আপনি হচ্ছেন আইডি এবং পাসওয়ার্ড সহ পেয়ে যাবেন। এই আইডি এবং পাসওয়ার্ডের দিকে সবসময় নজর রাখবেন, যে কোনো সময় আপনি এখানে যেন লগ ইন করে আপনার অ্যাডমিট কার্ডটা খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারেন। তো এইটা হচ্ছে জেএলপি রেজিস্ট্রেশনের নিয়ম।